এত কাঁপাকাঁপি করছো কেন বউ পাখি? আমার মতো বুড়ো জামাই পছন্দ হয়নি তোমার? আরাফ কথাটা বলল তাচ্ছিল্যের সুরে, কারণ সে নিজেও জানে যে সে মোটেও বুড়ো নয়। 27 বছর বয়সী তাগড়া যুবক সে। কিন্তু এই মুহূর্তে এসব বলে সে তার প্রিয়দর্শিনীকে খেপাতে যেন ভীষণ মজা পাচ্ছে। তার সামনের চেয়ারে বেঁধে রাখা হয়েছে তিতিরকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই তিতিরের মনে নেই। যেন এখন একটা ঘোরের মধ্যে আছে সে। পরনে লাল বেনারসি আর মুখে সাদা ছিল টেপ লাগানো, তাই শুধু গোঙানির শব্দই শোনা যাচ্ছে তিতিরের মুখ থেকে। এবার খানিকটা চিন্তার ভাঁজ পড়লো আরাফের কপালে। ওর বউ পাখিটার কষ্ট হচ্ছে, আর ও এতক্ষণ কিছুই টের পায়নি। তড়িঘড়ি করে সেলোটেপটা খুলে দিয়ে তিতিরের মুখটা ভালো করে দেখলো আরাফ। ঘেমে নিয়ে একাকার তিতির। আকস্মিক ভয়ে মুখ শুকিয়ে ফ্যাকাশ হয়ে গেছে। তার বিয়ে করা বউয়ের মুখ এভাবে দেখতে হবে ভেবেই মন খারাপ হয়ে গেল আরাফের। কত প্ল্যানিং ছিল তার বাসরাত নিয়ে, আর ওই পচা শ্বশুরমশাই কিনা তার এতদিনের সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল। তার ড্রিম গার্লকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমাকে, প্লিজ। মুখ খুলতেই এটা বলে ডুকরে কেঁদে উঠল তিতির। এই না, একদম কাঁদবে না বউ পাখি। তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথায় যাবে তুমি? বিয়ের পর মেয়েদের কাছে তার স্বামীর বাড়ি তাদের আসল বাড়ি। খুব গর্বের সাথে এটা বলে তিতিরের হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো আরাফ। আর যেন এই সুযোগটার অপেক্ষাতেই ছিল তিতির। হাতের বাঁধন খোলার সময় আরাফের হাতে এক কামড় বসিয়ে দিল ও। আরাফ আর সুযোগ আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়ল তিতির। মনে মনে একটাই চিন্তা, যে করেই হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে। তিতির এক দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টাও চালালো কিছুক্ষণ, কিন্তু উপরওয়ালা এবারও সহায় হলো না তিতিরের। কারণ এই রুমের দরজা বর্তমানে লক করা, আর তিতির গ্যারান্টি দিয়ে বলতে পারে চাবিটা আরাফের কাছেই আছে। তিতির টের পাচ্ছে আরাফ পেছন থেকে ওর খুব কাছাকাছি চলে এসেছে। কি করবে এই লোক এখন? ওকে মেরে টেরে ফেলবে নাকি? চোখ খিচে হাত দুটো দিয়ে শাড়ির দুই সাইড খামচে ধরল তিতির। কিন্তু ওর নিঃশ্বাস আটকে গেল যখন ও টের পেল আরাফের গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছে। তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি? আরাফের বাঁকানো হাসি আর সাথে ওর বলা কথাগুলো তিতিরের সারা গায়ের রক্ত হিম করে দিল। তিতির ওভাবে চোখ খিচে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আপনাকে আবারও কামড়ে দেব। ফিসলে হাসলো আরাফ। তারপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি শুধু কামড় দিয়ে এই আরাফ চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নো হোয়াট বউ পাখি, ইউ নিড টু বি মোর স্কিল টু কিল এ মনস্টার লাইক মি। প্রথমবারে বিয়ে মনে নেই তো কি হয়েছে, আমরা আবার বিয়ে করব। এই আরাফ চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয়, 1000বার বিয়ে করতেও রাজি আছে। আর কিছু বলার সাহস করলো না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই। বিয়ে যখন করবে বলেছে, তখন এই লোককে বিয়ে করেই ছাড়বে। দীর্ঘশ্বাস ফেলল তিতির। আরাফ ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে। আজকে গাড়ি ও চালাবে। নিজের বউ পাখিকে আজ পুরো 1 বছর পর ওর বাড়িতে নিয়ে যাবে। ভাবতেই আরাফের বুকের ভিতরটাতে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো। আহ, তার বউ পাখি। আরাফ গাড়ি চালাচ্ছে আর তিতির ওর পাশের সিটে বসে রয়েছে চুপ করে। উহু, তিতির চুপ করে নেই, তিতির দেখছে আরাফ নামের পাগলটাকে। আরাফের বলিষ্ঠ হাত গাড়ির স্টিয়ারিং হুইল ধরে আছে, আর সেদিকে তাকাতেই তিতিরের ভেতরটা ওলট পালট হয়ে যাচ্ছে। আরাফের ঘন চুল, চাপদারি, চোখের চাহনি, কথা বলার ধরন কি কোনোভাবে তিতিরকে আকৃষ্ট করছে? ওকে প্রেমে পড়তে বাধ্য করছে এই পাগলটার? অসম্ভব। তিতির মরে গেলেও এই পাগলের প্রেমে পড়বে না, কখনো না। কন্ট্রোল তিতির, কন্ট্রোল। নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে কখন জোড়া আরাফদের বাড়িতে চলে এসেছে তা টেরই পায়নি তিতির। টের পেল যখন আরাফ গাড়ির দরজা খুলে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হাঁটির উপরের দিকটা ইশারা করে বলল, এখানটায় পা রেখে নামো বউ পাখি, গাড়িটা বেশ উঁচু, তোমার নামতে অসুবিধে হবে। আমি মানব না। এটা বলে তিতির অন্যদিকে মুখ ঘুরে রইল। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তোমায় তিতির। কত বড় সাহস পাগলটার! এতক্ষণ বউ পাখি করে গলা শুকিয়ে ফেলেছিল, কিন্তু এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুঁসে উঠল তিতির। এদিকে আরাফেরও মেজাজটা গরম হতে লাগলো। আর কত পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসা প্রমাণ করার জন্য। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখন যে তাড়ামিটা আমার সাথে করছো, আমি সেই তাড়ামির উপর পিএইচডি করা। সো বি কেয়ারফুল ডার্লিং। ঘাবড়ে গেল তিতির, কিন্তু দমল না। আরাফের দিকে মুখ ফিরিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু তখনই আরাফ ওকে গাড়ি থেকে কোলে তুলে নিল। তারপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, বলেছিলাম না আমার সাথে তাড়ামি করো না বউ পাখি। তিতিরের সারা শরীর জুড়ে একটা শিরশির অনুভূতি বয়ে গেল।
এতটাও আশা করেনি তিতির। এ তো দেখি মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়েই আরাফ বাড়ির দরজার সামনে আসলো। তারপর এক পা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে বাড়ির দরজা খুলল। প্রচন্ড এক শব্দ হয়, তিতির কেঁপে ওঠে। বাড়ির সবাই এই শব্দ শুনে হতভম্ব হয়ে ছুটে আসে ওদের সামনে। আরাফের দাদি আর ওর মা ওদেরকে দেখে খুশিতে কেঁদে ফেলে। আরাফের মা তিতিরকে দেখে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, অবশ্যই তুই ঘরে এলি মা, এতদিনে পরে মনে পড়লো এই শাশুড়ি মায়ের কথা। আরাফের দাদি সেই কথা বাধা দিয়েই বলল, আহা বৌমা, আগে ওদের ঘরে যাইতে দাও তো। দাদুভাই সে কখন থাইকা নাত বউরে কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে। তিতিরের মুখ প্রথমে লজ্জায় লাল থেকে নীল হয়েছিল। দাদির কথা শুনে এবার তা বেগুনি রূপ ধারণ করলো। আচমকা আরাফের কানের কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে তিতির বলল, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দিন, প্লিজ। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না। আরাফও তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, টু লেট বউ পাখি, এখন তেড়ামিটা না করলেই পারতে। তা এখন আর এভাবে লজ্জায় পড়তে হতো না, আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। এটুকু বলে ওপরতলায় উঠতে উদ্যত হলো আরাফ। কিন্তু তখনই আরাফের বাবা আহনাফ চৌধুরী বাধা দিল আরাফকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ বাদর কোথাকার? তোমার কি মনে নেই এই মেয়ের বাবা তোমাকে? আহনাফ চৌধুরীর কথা শেষ করতে দিল না আরাফ, তার আগেই বলে উঠল, তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানে শেষ হয়ে যাবে। আরাফ কথাটা বলেই তিতিরের দিকে তাকিয়ে হেসে চোখ মারল। মরে গেল, মরে গেল। তিতির জাস্ট লজ্জায় মরে গেল তখন। বাদরামোর একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছো তুমি তোমার ছেলেকে, আফিফা? আফিয়া বেগমের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন আহনাফ চৌধুরী। ভয়ে কেঁপে উঠল আফিয়া বেগম, আর সাথে তিতিরও। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে রাগে স্বরে বললেন, এই মেয়েকে দেখে আমার রুমে আসো, তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাফ তিতিরকে কোল থেকে নামালো, একেবারে ওর রুমে নিয়ে গিয়ে। তারপর নিজের কিং সাইজ বেডের উপর তিতিরকে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো ওর সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বাবার সাথে একটু কথা বলে আসছি, মিষ্টি তোমার খাবার নিয়ে আসবে, খেয়ে নিও কেমন? তুমি না আমার লক্ষ্মী বউ পাখি। তিতির চুপ করে রইল। একটু আগের ঘটনায় প্রচন্ড রেগে আছে ও আরাফের উপর। তিতির মৌনতার কারণ আরাফ খানিকটা আঁচ করতে পারলো, মুখে কিছু বলল না। মনে মনে ভাবতে লাগলো, রাতে কোন কোন ভাবে আদর করলে ওর বউ পাখিটার রাগ ভাঙানো যাবে। মাথায় আবারও দুষ্টু বুদ্ধি আসলো আরাফের। মনে মনে নিজেই নিজেকে বলল, আরাফ, তুই আসলে একটা বউ পাগল। তারপর আবার নিজেই নিজের ভাবনায় ঠোঁট টিপে হাসলো। তিতির আরাফের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, পাগলরা মনে হয় এইভাবেই মনে মনে হাসে। তারপর উঠে যাওয়ার আগে আরেকবার তিতিরের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হলো আরাফ। রুম থেকে বের হওয়ার সময়ও তিতিরের দিকে তাকিয়ে আরাফ এমন ভাবে চোখ মারলো যে তিতির না চাইতে ওর মুখটা হাঁ হয়ে গেল। পাগল দেখেছে, কিন্তু এমন পাগল জীবনেও দেখেনি তিতির। আরাফ রুম থেকে বের হতে খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট বোন, বয়স বেশি না, তিতিরের থেকে 2 বছরের ছোট। এবার অনার্সে উঠবে, তবে মোটেও সে আরাফের মতো নয়। নিজের নামের মতোই মিষ্টি আর ভদ্র। তিতিরের বেশ লাগলো মিষ্টিকে। যাক, অন্তত কেউ একজন সুস্থ মস্তিষ্কেরও রয়েছে এ বাড়িতে। বিড়বিড় করে বলল তিতির, কিন্তু মিষ্টি শুনে ফেললো সেটা। তারপর তিতিরের হাত দুটো নিজের হাতের আঁচলে নিয়ে বলল, ভাবিপা, আমি জানি তুমি ভাইয়ের কাণ্ড কারখানা খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো, আমার ভাইয়া খারাপ মানুষ না ভাবিপা, পাগলের মতো ভালোবাসো তোমাকে। তুমি যদি বলো ভাইয়াকে তোমার জন্য আকাশে চাঁদ এনে দিতে, ও মনে হয় সেটাও তোমার হাতে এনে দেবে। মিষ্টির কথাগুলো শুনে হাজারো প্রশ্ন দানা বাঁধলো তিতিরের মনে। মানুষটার কাণ্ড কারখানাগুলো কি আসলেই বিরক্ত করছে তিতিরকে? না তো। তিতির কি আসলেই ভুলে গেছে ওই মানুষটাকে? হাজার চেষ্টা করেও কেন অতীতের কোনো ঘটনা মনে করতে পারছে না তিতির। কিন্তু ওকে তো সবটা জানতে হবে, সবটা মনে করতে হবে, মিলিয়ে দেখতে হবে এরা সবাই সত্যি বলছে কিনা, আরাফ সত্যি বলছে কিনা। না হলে যে এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাবে না ও। আর এখন ওকে ওর সব প্রশ্নের উত্তর একমাত্র মিষ্টিই দিতে পারবে। তাই মিষ্টিকে চেপে ধরলো তিতির। বলতে বলল তিতিরের এবারের সাথে জুড়ে থাকা অতীতের সব ঘটনা। তবুও মিষ্টি কোনো কিছু বলতে রাজি হলো না। আসলে ভাইয়ের ভয়ে মিষ্টি কিছু বলল না। কিন্তু কিছুক্ষণ পরে মিষ্টি ওর ভাইয়ের আলমারি খুলে কিছু একটা বের করে দিল তিতিরের হাতে। একটা লক করা ডায়েরি। তিতিরই লিখেছিল সেই ডায়েরিটা ওর স্মৃতি চলে যাওয়ার আগে। আর মিষ্টিকে বলেছিল যখন তিতিরের স্মৃতি চলে যাবে তখন যেন মিষ্টি এই ডায়েরিটা তিতিরকে পড়তে দেয়। এই ডায়েরির লেখাগুলো পড়লে তোমার সব মনে পড়ে যাবে ভাবিপা। মিষ্টির কথা শুনে তিতির ডায়েরিটা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখলো। তারপর মিষ্টিকে জিজ্ঞেস করলো,
কিন্তু এই ডায়েরিটা তো লক করা, চাবি কোথায় এটার? মিষ্টি কিছুটা আমতা আমতা করেই বলল, চাবিটা আসলে ভাইয়ের গলার চেনের সাথে আছে। কেউ যদি আবার তোমার ডায়েরিটা পড়ে ফেলে, তাই চাবিটাকে একেবারে সে তার চেনের লকেট বানিয়ে পড়ে থাকে সব সময়। তিতির বেশ বিরক্ত হলো ওর কথাগুলো শুনে। এখনো কিভাবে পাবে ডায়েরির চাবি? সরাসরি চাইলেই নিশ্চয়ই ভয়ানক কোনো শর্ত দিয়ে আবার তিতিরকে লজ্জায় ফেলতে চাইবে ওই পাগলটা। না, এবার তিতির এমন আর কোনো সুযোগই দেবে না ওই পাগলটাকে। তার মানে আরাফের থেকে চুরি করতে হবে চাবিটা তিতিরকে। মিশনে নেমে পড় তিতির, এবার সাকসেসফুল তোকে হতেই হবে। মনে মনে এটা বলে রুম থেকে বেরিয়ে পড়লো তিতির। মিষ্টি দেখিয়ে দিল তিতিরকে ওদের বাবার রুমটা, যেখানে গিয়েই ও দেখতে পেল আরাফকে। ব্যাস, এখন শুধু চাবিটা চুরি করার অপেক্ষা। মিষ্টিকে বিদায় দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল ও আহনাফ চৌধুরীর রুমের দরজার দিকে, যেখান থেকে আরাফ আর ওর বাবার কথাগুলো স্পষ্ট শুনতে পেল তিতির। তুমি তিতিরকে কেন কিডন্যাপ করছো, বাদর ছেলে? নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তাহলে তো বলবো তুমিও মাকে কিডন্যাপ করেছো বাবা। বেশ আয়েশ করে কথাটা বলল আরাফ। মুহূর্তে চল শক্ত হয়ে গেল ওর বাবার। তিতির বাবার হাতে মরার এত যখন শখ হয়েছিল তোমার, তাহলে আমাকেই বলতে পারতে, আমি মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসলো আরাফ, তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে বলল, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতি নাতনি না দিয়ে মারবে না। জাস্ট শ্যাট আপ। ভোটের দিন বড়া মঞ্চে ওর বাবার লোকেরা যে তোমাকে গুলি করেছিল ভুলে গেছো সেই কথা তুমি? আবারও ফিসলে হাসলো আরাফ, তারপর দুই হাত পকেটে গুজে বলল, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু আটটু খুনসুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি, কিন্তু তবু শেষবারের মতো বললেন, তিতিরের বাবা তোমার অপোজিশন পার্টির নেতা, এবারে তোমার ভোটে জেতাটাও ভালোভাবে নেননি উনি, তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপরও তুমি পরপর দুবার একই ভুল করলে, ওই মেয়েটাকে নিজের জীবনের সাথে জড়ালে। আহনাফ চৌধুরীর কথাগুলো বলে ধপ করে বসে পড়লেন খাটের উপর। অপেক্ষায় থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরো একজন, সে হলো তিতির। আরাফ একটা লম্বা শ্বাস নিল, তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে তাকালো সিলিং এর দিকে আর বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলেছি। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব বাবা। তার থেকে এইটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? ইডিয়েট। একই সুরে বলে উঠলো আহনাফ চৌধুরী আর তিতির। শুধু একজনেরটা শোনা গেল আর আরেকজনেরটা শোনা গেল না। নিজের বউকে ভালোবেসে এমন কথাও কেউ বলতে পারে? জানা ছিল না তিতিরের। নিঃশব্দে মুখ চিপে কাঁদতে লাগলো তিতির। কাঁদতে কাঁদতেই তিতির ভাবলো, ও কাঁদছে কেন? ও কি এই পাগলটাকে ভালোবাসে বলে কাঁদছে, নাকি কোনোদিন কারো কাছ থেকে এতটা ভালোবাসা পায়নি বলে কাঁদছে? যদি তুমি পারমিশন দাও আমি আসি বাবা। এখন আবার যে আমার বউ পাখির কান্না থামাতে হবে। দরজার পিছনে দাঁড়িয়ে মেয়েটা তখন থেকে কেঁদেই যাচ্ছে। নিমিষেই কান্না বন্ধ হয়ে গেল তিতিরের। ও যে দরজার পিছনে দাঁড়িয়ে কাঁদছে সেটা ওই পাগল বুঝলো কি করে? কোনোভাবে কি দেখে ফেলেছে ও তিতিরকে? তড়িঘড়ি করে কান্না মুছে তিতির নিজের রুমের দিকে যেতে গেল, বিপত্তি ঘটলো নিজের পরনের শাড়িতে। তাড়াহুড়োতে কখন যে পা পেঁচিয়ে গেছে শাড়িতে খেয়ালই করেনি তিতির। তাই তো এক পা যেতেই হুমড়ি খেয়ে সোজা ল্যান্ড করলো আরাফের বাহুডোরে। হ্যাঁ, ঠিক সময় আরাফ ওকে ধরে ফেলায় একটুর জন্য বেঁচে যায় তিতির। আর ঘটনার আকস্মিকতায় আবার ঠোঁট ভেঙে কেঁদে ফেলে তিতির। আরাফও ঘাবড়ে যায় তিতিরের কান্না দেখে। কি করবে, কি করে বউয়ের কান্না থামাবে বুঝতে না পেরে এক ঝটকায় কোলে তুলে নেয় ও তিতিরকে। তারপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই বুড়ো বরটাকে এতটাই মিস করছিলে যে একেবারে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ বউ পাখি? ভালো টালো বেসে ফেললে নাকি আবার এই পাগলটাকে? কান্না থেমে যায় তিতিরের। ওকে নিয়ে এভাবে মজা করায় রাগে নাকের ডগা লাল হয়ে ওঠে ওর। তারপর মুখ ফুলিয়ে বলে, বয়ে গেছে আপনাকে ভালোবাসতে আমার, নামিয়ে দিন আমাকে, নামিয়ে দিন বলছি। আরাফ নামায় না ওকে, সোজা নিয়ে যায় নিজের রুমে। তারপর এক পা দিয়ে দরজার ভিড়িয়ে ভিতর থেকে লক করে দিয়ে তিতিরকে কোলে নিয়ে বসে পড়ে বেডের উপর। এক দৃষ্টিতে দেখতে থাকে গুটিসুটি হয়ে থাকা তার পুতুলের মতো বউ পাখিটাকে। তিতিরের চোখে এখনো পানি টলমল করছে। আরাফ হাতের আঙ্গুল দিয়ে সেই পানি মুছে দেয়, তারপর সেই আঙ্গুল ছোঁয়ায় নিজের ঠোঁটে। তারপর এক মাদকতা মেশানো কণ্ঠে বলে,
কাঁদলে কাউকে এত সুন্দর লাগে প্রথম দেখলাম। আমার বউ পাখি, কী করেছো বলো তো তুমি আমায়? হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাফের কথা শুনে আবারও ঠোঁট উল্টে কাঁদে তিতির। নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে আরাফের শক্তপোক্ত বুকের ওপর কিল বসাতে বসাতে বলল, আপনি খুব বোকা, খুব খুব। বোকা? হ্যাঁ, শুধু যখন আমার বউ পাখি আমার আশপাশে থাকে তখন আমি তার কাছে বোকা, তালসুর জন্য বোকা। এতটুকু বোকা হতে আরব চৌধুরীর লজ্জা করে না। তিতির আর কোনো কিছু ভাবে না, নিজের অজান্তেই জড়িয়ে ধরে আরাফের গলা। আর আরাফ তার বউ পাখি তার কোলে বসে তার গলা জড়িয়ে ধরেছে। এটা যেন তার কল্পনারও অতীত। বলিষ্ঠ হাত দুটো তিতিরকে নয়, খামচে ধরেছে নিরীহ বেডশিটটাকে। কন্ট্রোল হারালে চলবে না আরাফ। তোর বউ পাখি এখনো তোকে চিনতে পারেনি, সামলা নিজেকে। নিজের মনেই নিজে বলল ও, কিন্তু বুকের ভেতর হতে থাকা দুঃপুকুনি সেটা কি করে আটকাবে আরাফ? ওর বউ পাখিটাকে আদর করার জন্য ওর ভিতরে যে তীব্র তোলপাড় শুরু হয়েছে, সেই তোলপাড় কি করে বন্ধ করবে ও? বেশ অনেকক্ষণ পর তিতির ছাড়লো আরাফকে। আরাফের মুখের দিকে তাকাতেই দেখলো আরাফ চোখ বন্ধ করে আছে। ওর গলার আর হাতের রগগুলো ফুলে উঠেছে, যেন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের পৈশাচিক রূপটা তিতিরের সামনে প্রকাশ না করতে, ওর উপর নিজের অধিকার না ফলাতে। মুখ টিপে হাসলো তিতির, তারপর আস্তে আস্তে আরাফের কোল থেকে নামলো। তিতির নামতেই চোখ খুললো আরাফ। হঠাৎই ওর চোখ গেল বেডের পাশের টেবিলের উপর। সেখানে চোখ পড়তেই দেখলো তিতিরের খাবার ঢেকে রাখা আছে এখনো। তিতির খাবার খায়নি। নিমিষেই চোখের চাহনি বদলে গেল আরাফের। খাবার খাওনি কেন তুমি? তিতির কিছুক্ষণ আমতামতা করলো ভীষণ, তারপর ধরা পড়া চোরের মতো বলল, এত দেরি হয়ে গেছে যে আর খেতে ইচ্ছে করছিল না। আপনি রেখে দিন, আমি পরে খেয়ে নেব। পরে কখন খাবে তুমি? কাল সকালে? তিতির ভরকে গেল। আবার রেগে যাচ্ছে নাকি পাগলটা? তিতির ইয়ে মানে করতে করতেই আরাফ পাল্টা জবাব দিল, তোমাকে এখন আমি খাইয়ে দেব, আর যদি না খাও তাহলে যেটা করা থেকে নিজেকে একটু আগে আটকেছিলাম সেটাই কিন্তু। আমি খাবো, খাবো তো আমি। এই দেখুন। আরাফের কথা শেষ হওয়ার আগে ওর হাতে খাবারের থালা তুলে দিয়ে মুখ হা করলো তিতির। না চাইতেও হেসে ফেললো আরাফ। তারপর তিতিরের মুখে খাবার পরে দিতে দিতে বলল, গুড গার্ল। আপনি এই রুমে ঘুমাবেন আজকে? না তো, আমি ফুটবল দেখব। তুমি চাইলেই ফুটবল টিমও বানাতে পারি। ভ্রু নাচিয়ে বলল আরাফ। ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। গায়ে সাদা রঙের শার্ট আর ধূসর রঙের ট্রাউজার পরনের আরাফ শার্টের উপরের দুটো বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে তিতিরের দিকে। ঘুমানোর আগে শাওয়ার নেওয়ার অভ্যাস ওর। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভিজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার পরও তা দিয়ে ক্রমাগত পানি ছড়িয়ে ভিজিয়ে দিচ্ছে ওর বলিষ্ঠ কাঁধ দুটো। তিতির আরাফের এই রূপ দেখে ঢোক গিলল বেশ কয়েকবার। তারপর পেঁচাতে পেঁচাতে ওর পিঠ গিয়ে ঠেকলো ধূসর রঙের দেয়ালে। যে দেয়ালটার অনেকটা অংশ জুড়ে আছে এমপি আরাফ চৌধুরী একটা পোর্ট্রেট। সামনেও এই পাগল, পিছনে এই পাগল। নিজের মনেই কেঁদে ফেলল তিতির। এতক্ষণে আরাফ ওর নাক বরাবর চলে এসেছে। তারপর তিতিরের এক পাশে ওর এক হাত রেখে আরেক হাত দিয়ে ওর চিবুক স্পর্শ করল আরাফ। দুজনের দৃষ্টি একে অপরের ওপর নিবদ্ধ। তিতির হাঁসফাঁস করছে আরাফের বাহু ডোরে, যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। তিতিরের এমন বেহাল দশা দেখে অথর কামড়ে হাসলো আরাফ। তারপর আচমকাই মাথা ঝাঁকিয়ে চুলের পানি দিয়ে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। আরাফের চুলের ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তিতিরের চোখ, নাক আর গাল বেয়ে। ভিজে গেছে ওর ঈষৎ গোলাপি ওষ্ঠজোড়াও। 2 ফোঁটা পানিও যেন গড়িয়ে পড়লো সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে বক্ষস্থল। এতক্ষণ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপ হয়ে গেল আরাফ। দুপুরের মতোই অস্থিরতা বাড়লো ওর বুকের। অবস্থা বেগতিক দেখে এক ঝটকায় সরিয়ে ফেলল নিজেকে তিতিরের সামনে থেকে। আরাফের এমন আচরণ মাথার উপর দিয়ে গেল তিতিরের। দ্য গ্রেট আরাফ চৌধুরীর মতো একজন শেমলেস ফ্লার্ট কিনা লজ্জা পাচ্ছে। লজ্জাতেই কি তার দোকান অমন লাল হয়ে গেছে? ওই সময় তো খুব আমার গলা জড়িয়ে ধরলে, আর এখন একসাথে ঘুমোতে ভয় পাচ্ছ? রুমের পিনপতন নীরবতা ভেঙে বলে উঠলো আরাফ। তারপর বিছানায় লাফিয়ে উঠতে উঠতে বলল, চিন্তা নেই বউ পাখি, তোমাকে ঘুমের মধ্যেও জড়িয়ে ধরবো না, আই প্রমিস। বিস্তর হাসলো আরাফ। তারপর কপালের উপর এক হাত রেখে চোখ বুঝলো পরম সুখে, যেন এক যুগ পর আরামের এক ঘুম দিবে আজকে সে। তিতির খুব একটা ভরসা করতে পারলো না এই আরাফ চৌধুরীকে। তারপরও ধীর পায়ে বিছানায় উঠে মাঝখানে কোলবালিশ রাখলো। বালিশে মাথা লাগাতে তিতিরের সারাদিনের ক্লান্ত শরীরটাও তলিয়ে গভীর ঘুমে। তিতিরের ঘুম ভাঙলো ফজরের আজানের সময়। চোখ মিলেই নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করলো। নিমিষেই চক্ষু ফুটবল তিতিরের। আরাফ চৌধুরী ওর বুকের উপর ঘুমিয়ে আছে। ওর বলিষ্ঠ হাতজোড়া কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে তিতিরকে। এবার আর হাঁসফাঁস করলো না তিতির। নিষ্পলক চেয়ে দেখতে থাকলো
আরাফের ঘুমন্ত মুখ। কি নিষ্পাপ আর বাচ্চা বাচ্চা লাগে দেখতে আপনাকে ঘুমের মধ্যে। আচ্ছা, আমি কি সত্যিই আপনার বউ পাখি? যদি কোনোদিন আমার স্মৃতি ফিরে না আসে, তবুও কি আপনি আমাকে এভাবে আগলে রাখবেন নিজের সাথে? আরাফের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল তিতির। তিতিরের স্পর্শ পেয়ে ঘুম ভাঙতে লাগলো আরাফের। আরাফের নড়াচড়া টের পেতে মাথায় হাত বুলানো থামিয়ে দিয়ে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে ফেলল তিতির। আরাফ চোখ মেলে নিজেকে তিতিরের উপর দেখেই সরে গেল একপাশে। অনুতপ্ত হলো ভীষণ। ভাবলো, আহারে, বাচ্চা মেয়েটা মনে হয় ওর শরীরে ভারে সারা রাত ভালো করে ঘুমাতেই পারেনি। তাই আর জাগালো না তিতিরকে। ঘুমন্ত তিতিরের কপালে ঠোঁট ছোঁয়াতে গিয়েও আটকে নিল নিজের আবেগকে। যদি তিতির ভাবে আরাফুর ঘুমের সুযোগ নিয়েছে, তাই তো অজু করে সোজা বেরিয়ে গেল নামাজ পড়তে। আর এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে ছিল তিতির। আরাফ রুম থেকে বেরিয়ে যেতেই হাত ছেড়ে বাঁচল। আজ মিষ্টির জন্মদিন। সকাল থেকে চৌধুরী বাড়িতে বিরাট আয়োজন চলছে। মিষ্টির কিছু বন্ধু বান্ধব আর কাছে কিছু আত্মীয় স্বজনদেরই দাওয়াত দিয়েছেন আহনাফ চৌধুরী। সকাল থেকে আরাফও ভীষণ ব্যস্ত। বেশ অনেক দিন পার্টির কোনো কাজ হাত লাগানো হয়নি ওর। তাই তো সকাল থেকে মিটিং এর পর মিটিং ফেসে যাচ্ছে আরাফ। যেন ফুরসতে পাচ্ছে নিজের বউয়ের কাছে যাওয়ার। এদিকে মুখ ফুলিয়ে বসে আছে তিতিরও। পাগলটা সকাল থেকে একবারও দেখতে আসলো না তিতিরকে। সারা রাত এমন ভারী শরীর দিয়ে পিষে চ্যাপটা করার পর সকাল হতে না হতেই এমন অবহেলা মেনে নিতে পারলো না তিতির। আর তখনই তিতিরের রুমে আসলো মিষ্টি। ওর হাতে একটা ম্যাজেন্টা কালারের কাতান শাড়ি। রুমে ঢোকার আগে মিষ্টি দরজা নক করতেই ধ্যান ভাঙলো তিতিরের। কি একটা অবস্থা! সারাক্ষণ শুধু আরাফের কথাই মাথায় আসছে এখন তিতিরের। আর ওই লোকটা তো একবারও ভাবে না তিতিরের কথা। এতই যদি বউ পাখি করবে, তাহলে সকাল থেকে একবার আসলো না কেন তিতিরের সামনে? ভাবিপা, কি গো, আমি যা বললাম কিছু শুনতে পেলে? হকচকে উঠল তিতির। মিষ্টি তিতিরের এমন অন্যমনস্ক থাকার কারণ ধরে ফেললো মুহূর্তের মধ্যে, কিন্তু মুখে কিছু বলল না। যদি আবার মেয়েটা লজ্জা পায়। এমনিতেই ওর ভাই যা করে সারাদিন তাতেই মেয়েটা যথেষ্ট বিরক্ত। এখন যদি ননদ হয়ে মিষ্টিও একই কাজ করে, তাহলে তো কথাই নেই। ভাবিপা, এই শাড়িটা ভাইয়া তোমাকে পরতে বলেছে আজ সন্ধ্যায়। তিতির অবাক হলো ভীষণ। কি ভেবেছো এই পাগলটা? বউয়ের জন্য শাড়ি পাঠাবে, অথচ নিজে এসে একটু দেখা করবে না? ভাবিপা, প্লিজ তুমি শাড়িটা পরো। আজকে সন্ধ্যা অনুষ্ঠানে যেন আমার ভাবিপাকে দেখে মানুষ তাক লেগে যায়। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিতির বলল, হ্যাপি বার্থডে মিষ্টি। সন্ধ্যায় খুব সুন্দর করে মিষ্টিকে সাজিয়ে দিল তিতির। ছোট চুল আর হালকা গোলাপি রঙা গাউনে পরীর মতো লাগছে মেয়েটাকে। মিষ্টিকে সাজানো শেষ হলে তিতিরও পরে নিল আরাফের দেয়া কাতান শাড়িটা। মাথার চুলগুলো খোপা করে সেখানে গুজলো বেলি ফুলের মালা। অলংকারের মধ্যে শুধু পড়লো কানের ঝুমকো। চোখে দিল গাঢ় কালো কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম। তিতিরকে দেখে মিষ্টি যেন চোখই ফেরাতে পারলো না। তারপর সে বলল, এজন্যই বলি, আমার ভাইয়ের মতো অমন রসকসহীন একটা মানুষ কি করে আমার গভীর প্রেমে পড়লো। মানতেই হবে, আমার ভাবি হলো লাখে এক পিস। তার প্রেমে হাবুডুবু খাবে না তো ভাই আর কার প্রেমে হাবুডুবু খাবে শুনি? দীর্ঘশ্বাস ছাড়লো তিতির। তারপর বিড়বিড় করে বলল, এই জন্যই তো সকাল থেকে একবারও আসলো না আমার সামনে। ভাইয়া তো আজকে আসলে। কথা শেষ করতে পারলো না মিষ্টি। শুনতে পেল ড্রয়িং রুম থেকে আসা গিটারের টুংটাং ধ্বনি। নিমিষেই চকচক করে উঠলো ওর চোখ। ভাইয়া গিটার বাজাচ্ছে। ভাবিপা, তুমি শুনতে পাচ্ছ? গিটারের টুংটাং শব্দ তিতিরেরও কানে গেল। তারপর ড্রয়িং রুম থেকে ভেসে এলো আরাফের ভারী কি গলায় গাওয়া তিতিরের সবচেয়ে পছন্দের গান। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ, तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे खुशियाँ सह लूं साथिया। গানের এ পর্যায়ে নিচে নেমে এলো মিষ্টি তিতির দুজনেই। মিষ্টি কাউকে একটা খুঁজছে আর তিতিরের চোখ এক আরাফে যেন নিপুত। মুগ্ধ হয়ে তিতির শুনছে আরাফের গান। তিতিরকে এক পলক দেখিয়ে আরাফ খেই হারালো। মুগ্ধ হলো প্রিয়দর্শিনীর এমন রূপ দেখে। অধর কামড়ে হেসেও নিল খানিকটা সবার অকপটে। তারপর আবার সুর ধরলো গানের বাকি অংশের। कोई नहीं तेरे सिवा मेरा यहाँ, मंजिले तू मेरी तो सब यहाँ, मिटा दे सभी आजा फासले, मैं चाहूँ मुझे मुझसे बांट ले, जरा सा मुझ में तू झांक ले, मैं हूँ क्या
कभी जो बादल बरसे। বাকরুদ্ধ তিতির। এত সুন্দর করে গান গাইতে পারে পাগলটা। গান শেষ করে আরাফ গিটারটা টেবিলে রাখলো। তারপর ধীর পায়ে এগিয়ে এসে আগে বোনকে উইশ করলো। মিষ্টি খুশিতে আটখানা হয়ে জিজ্ঞেস করলো। ভাইয়া আমার গিফট। আরাফ ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি চাই তোর? তুই শুধু একবার মুখ ফুটে বল। মিষ্টি লাজুক হেসে উত্তর দিল, সত্যি বলছো? যা চাইবো তাই দিবা? এনিথিং ফর ইউ মাই প্রিন্সেস। মিষ্টি একবার তিতিরের দিকে তাকালো, তারপর আরাফের দিকে, তারপর সবার দিকে তাকিয়ে জোরে বলল, আমি চাই তুমি ভাবিপাকে আবার বিয়ে করো। তোমাদের বিয়ে আমি কাছ থেকে দেখতে পাইনি, তখন ইউএসএ ছিলাম বলে, কিন্তু এবার আমি দেখতে চাই। আরাফ বোনের কথা শুনে অবাক হলো না খুব। তারই তো বোন, ভাইয়ের কষ্ট একটু হলেও বুঝে। মিষ্টির কথা শুনে তিতিরের চোখ গোল গোল হয়ে গেল। হায় হায়, মেয়েটা কি বলে এইসব? আরাফের প্রতি একটু নরম হলেও বিয়ে কিভাবে করবে এই মানুষটাকে? পুরনো কোনো স্মৃতিও তো ওর এখনো মনে পড়েনি। ভাবিপা, তোমার কাছেও কিন্তু আমার একই আবদার রইলো। কি হলো, রাখবেন আমার এই আবদারটুকু? তিতির দোটানায় পড়ে গেল ভীষণ। আরাফ তা দেখে তিতিরের কাছ ঘেঁষে দাঁড়ালো, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আর কত দূরে দূরে থাকবেন ম্যাডাম? এই অধমেরও তো কষ্ট হয় বলুন। এত হ্যান্ডসাম হয়েও যদি বউয়ের কাছে যেতে না পারি, বউ কাছে থাকা সত্ত্বেও যদি রাতে বউকে আদর করতে না পারি, বউকে নিয়ে হানিমুনে যেতে না পারি, মা বাবাকে নাতি নাতনি গিফট করতে না। ব্যাস, করবো বিয়ে আমি আপনাকে। এবার অন্তত মুখটা বন্ধ করুন প্লিজ। অতিষ্ঠ হয়ে বলল তিতির, কিন্তু মনে মনে লজ্জায় লালও হলো ভীষণ। খুশিতে লাফিয়ে উঠল মিষ্টি। আরাফের দাদি আর মা দুজনে এসে তিতিরকে মন ভরে দোয়া করে দিলেন। মুখে বিস্তর হাসি ফুটলো আরাফেরও। শুধু খুশি হতে পারলেন না আরাফের বাবা, কারণ উনি জানেন এই বিয়ে মানে আরেকটা ঝড় ওঠা। তিতিরের বাবা এত সহজে ছেড়ে দেবে না আরাফকে। মিষ্টির অনুষ্ঠান শেষ করে রুমে আসলো তিতির। শাড়ি খুলে নরম একটা কামিজ পরে যেন হাফ ছেড়ে বাঁচলো। আর এর মধ্যেই ওর ফোনটা তীব্র শব্দে বেজে উঠলো। ফোনটা অবশ্য আরাফি কিনে এনে দিয়েছিল ওকে, শুধু আরাফের সাথে কথা বলার জন্য। তাই ফোন বেজে ওঠার সাথে সাথেই তিতির বুঝে গেল কে ফোন করেছে ওকে। হ্যালো। তিতিরের কণ্ঠ শুনে আরাফ চোখ বন্ধ করলো, তারপর এক সম্মোহনী কণ্ঠে শুধালো, একটু নিচে আসবে প্লিজ বউ পাখি? তোমার জন্য গাড়িতে ওয়েট করছি আমি। আজ তোমায় নিয়ে পুরো শহর ঘুরবো। তিতির আরাফের আবদার শুনে মনে মনে হাসলো, তারপর আসছে বলে ফোন কেটে দিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকেও। ওর মনটাও আজ ভীষণ খুশি। বুঝতে অসুবিধা হলো না যে ভালোবেসে ফেলেছে ও আরাফকে। আরাফ গাড়ি নিয়ে বাড়ির সামনেই ছিল। তিতির আসতেই গাড়ির দরজা খুলে দিল আরাফ। তিতিরও মুখে হাসি ফুটিয়ে চটপট উঠে পড়লো গাড়িতে। গাড়ি স্টার্ট দিতেই তিতির অবাক হয়ে জিজ্ঞেস করলো আরাফকে, কালকেই তো বিয়ে আমাদের, তাহলে আজকে এত রাতে বউকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগলো কেন মিস্টার বরফের? তিতিরের মুখে মিস্টার বরফ নামটা শুনে মুচকি হাসলো আরাফ। তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতেই বলল, বউকে নিয়ে ঘোরার ইচ্ছে রাতেই জাগে ম্যাডাম। আর এই মিস্টার বরফটাকে? কেন আপনি? তিতির হাসলো, সাথে আরাফও। ওদের সম্পর্কটা আবার আগের মতো হবে ভাবতেও স্বপ্নের মতো লাগলো আরাফের কাছে। স্মৃতি না ফেরা সত্ত্বেও যে তিতির আরাফকে এত সহজভাবে মেনে নেবে ভাবতে পারেনি আরাফ। গাড়ি থামান প্লিজ, আমি আইসক্রিম খাবো। বাচ্চাদের মতো করে বলে উঠল তিতির। অধর কামড়ে হেসে গাড়ি থামালো আরাফ। গাড়ি থামাতেই তিতির এক দৌড়ে চলে গেল আইসক্রিমের গাড়ির কাছে। পিছন পিছন ধীর পায়ে ওর কাছে আসলো আরাফ। তিতির আইসক্রিম কিনে সামনে ঘুরতে দেখলো আরাফ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে ওর সামনে। আরাফের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। তিতির কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে গেল। হাত থেকে আইসক্রিমটাও পড়ে গেল নিচে। মুখ থেকে অস্ফুটত স্বরে বের হলো, বাবা। আর হঠাৎ একটা গুলির শব্দ হতেই তিতিরের সামনে মাটিতে লুটিয়ে পড়ল আরাফ। ওর বুকের তাজা রক্ত এসে লাগলো তিতিরের পায়ে। এক চিৎকার দিয়ে তিতির বসে জড়িয়ে ধরল আরাফকে। বুঝতে বাকি রইল না যে আরাফকে গুলিটা করা হয়েছে, আর গুলিটা করেছে ওর বাবা। এই আরাফ, আপনি চোখ বন্ধ করে আছেন কেন? কথা বলছেন না কেন আপনি? সব সময় এত বকবক করেন, তাহলে এখন এভাবে শুয়ে আছেন কেন? উঠুন বলছি, উঠুন, আমি বাড়ি যাব। কাঁদতে কাঁদতে বলল তিতির। ওর হাত ভিজে যাচ্ছে আরাফের বুক থেকে বের হওয়া রক্তে। চাইলে থামাতে পারছে না ও সেই রক্ত। তারপরে শুনতে পেল ওদের সামনে এসে দাঁড়ানো ওর বাবার কণ্ঠ। ও আর উঠবে না মামনি। আরাফ চৌধুরী, ইয়োর গেম ইজ ওভার। ও আর উঠবে না মামনি। মেয়ের দিকে তাকিয়ে তুচ্ছ হাসলেন সাবেক এমপি হাসান খন্দকার। তারপর আরাফের নিথর দেহটার দিকে দু এক কদম এগিয়ে এসে বললেন, আরাফ চৌধুরী, ইয়োর গেম ইজ ওভার। আরাফের দেহটা এখনো জড়িয়ে ধরে আছে তিতির। রিভলভার হাতে ওদের সামনে দাঁড়িয়েছে তিতিরের বাবা। বিজয়ের হাসি তার চোখে মুখে। তার পেছনে দাঁড়িয়ে রয়েছে 15 জনের মতো তার পোষা গুন্ডারা।
রাস্তা পাহারা দিচ্ছে তারা, যাতে কোনো কাকপক্ষী তো আজ ওদের সাহায্য করতে না পারে। অনেক ধুলো ময়লা মেখেছো, এখন উঠো মামনি, বাড়ি যাবে না? আর এই লাশটা কেউ একটা আস্তা করে ফেলে দিয়ে আয়, পচে গেলে মরে পরিবেশ দূষণ করবে তো। নিজের কানে তিতির বিশ্বাস করতে পারলো না ওর বাবার বলা কথাগুলো। এতটা নিষ্ঠুর, এতটা পাষানোর বাবা, যার কিনা মানুষ খুন করতেও দুদণ্ড হাত কাঁপলো না। কথাগুলো ভাবতে ভাবতে ক্রমান্বয়ে তিতিরের দৃষ্টি শীতল হয়, আর সেই হিমশীতল দৃষ্টি জোড়ায় নিক্ষেপ করো ওর বাবার দিকে। কেন করলে বাবা তুমি এমন? কি দোষ করেছিল আমার আরাফ? রাগত স্বরে বলে উঠল তিতির। মেয়ের কথা শুনে হেসে উঠল হাসান খন্দকার। তারপর খপ করে তিতিরের এক হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে উঠে দাঁড় করালো মেয়েকে। বললেন, তুমি হয়তো জানো না মামনি, কিন্তু তোমার এই আরাপ আমার অনেক ক্ষতি করেছে, অনেক। ওইটুকু ছেলে আমার থেকে আমার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমার মেয়েকে কেড়ে নিয়েছে। তুমি কি করে ভাবলে তোমার বাবা তারপরও এই ছেলেকে বাঁচিয়ে রাখবে? এতটুকু বলে পিচিক শব্দ করে পানের পিক ফেললেন রাস্তায়। তারপর আবার তিতিরের দিকে তাকিয়ে বললেন, যাকগে, সেসব পুরনো কথা, এখন বাড়ি ফিরবে চলো। তোমার সাথে সেদিন সোহেলের বিয়ে না হয় কিন্তু আমার খুব মন খারাপ হয়েছিল, বন্ধুর ছেলে বলে কথা। এবার বাড়ি ফিরে তোমার আর সোহেলের আবার বিয়ের আয়োজন করব আমি। নিমিষেই চল শক্ত হলো তিতিরের। যাব না আমি, আরাফকে রেখে এক পাও নড়বো না আমি এখান থেকে। তিতিরের কথা শুনে আবারও একগাল হাসলেন হাসান খন্দকার। তারপর বললেন, আর তুমি যদি এখন আমার সাথে বাড়িতে না আসো মামনি, তাহলে তো জানোই আমি তোমার মায়ের সাথে ঠিক কি কি করব। নিজের বাবার মুখে এই কথাগুলো শুনে হাঁটু ভেঙে বসে পড়ল তিতির। আরাফকে বুকে জড়িয়ে ধরে আবারও ডুকরে কেঁদে উঠল ও। চারিদিক অন্ধকার হয়ে আসলো ওর। নিজেকে অসহায় লাগলো ভীষণ। হাসান খন্দকার মেয়ের এমন করুণ পরিণতি দেখে যেন ভীষণ মজা পেলেন। অদ্ভুত শব্দ করে হাসলেন সজোরে। হাসির দমকে থেমে থেমে কেঁপে উঠল তার পৌরগত। তারপর নিজের পোষা গুন্ডাদের মধ্যে থেকে দুজনকে ইশারা দিলেন তিতিরকে গাড়িতে তোলার জন্য। তিতিরকে আরাফের থেকে ছাড়িয়ে নিতে বেগ পেতে হলো ওদের। তবুও টেনে হিঁচড়ে কোনো মতে তিতিরকে আরাফের থেকে ছাড়লো ওরা। তারপর গাড়িতে যখন তুলতে যাবে তখনই ওদের কানে গেল একজনের অট্টহাসির শব্দ। তিতির থামলো। বিক্ষিপ্ত চোখ জোড়া পেছন ফিরে তাকাতেই দেখলো আরাফের অবয়ব। গাড়ির হেডলাইটের আলো ওর মুখ অস্পষ্ট, যেন এক কালো ছায়ামূর্তি। হাসান খন্দকারের মুখ শুকিয়ে গেল নিমিষেই। এটা কি করে সম্ভব? ওনার স্পষ্ট মনে আছে যে উনি আরাফকে ঠিক বুক বরাবরই গুলিটা করেছেন। তাহলে এই ছেলে উঠে দাঁড়ালো কি করে? না, একবার যখন খুন করতে হাত কাঁপেনি তখন এবারও কাঁপে না। তাই তো মুহূর্তেই রিভলভারটা শক্ত করে ধরে তাক করলো আরাফের দিকে। আরাফ বাঁকা হাসলো। তারপর ডান পায়ের এক লাথিতে কৌশলে ফেলে দিল সেই রিভলভার হাসান খন্দকারের হাত থেকে। আরাফের পায়ের কাছে পড়ে গড়াগড়ি খেতে লাগলো সেটা। মুখ থেকে সূচক শব্দ করে আরাফ রিভলভারটা তুলে হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো ভালো করে। তারপর বলল, পুরনো মডেল, কল কবজায় জং ধরে গেছে, তারপরও কি তেজ, ঠিক আপনার মতো, তাই না শ্বশুরমশাই? মুখে বিস্তর হাসি টেনে খুব নাটকীয় ভঙ্গিতে বলল আরাফ। মুহূর্তেই ফুঁসে উঠল হাসান খন্দকার। তার পোষা গুন্ডাগুলো এগিয়ে আসতে চাইলেও হাত জাগিয়ে থামিয়ে দিলেন। তারপর থমথমে কণ্ঠে বললেন, তুমি? হ্যাঁ, আমি। খুব অবাক হলেন না? হ্যাঁ, বেঁচে আছি দেখে। আগেরবারের মতো এবারও আপনার এই জং ধরা রিভলভারের গুলি আরাফ চৌধুরীকে মারতে ব্যর্থ। ইস! আরাফ মুখ থেকে চুকচুক শব্দ করলো। তারপরও দৃষ্টি ফেরালো গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা তিতিরের দিকে। তিতিরকে দেখে ওর শীতল চোখ জোড়া যেন উষ্ণতা খুঁজে পেল। কিন্তু ওর বউ পাখিকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে কিঞ্চিত কেঁপে উঠল কালো ঠোঁট জোড়া। মুহূর্তে আরাফের চোখ গেল তিতিরকে ধরে থাকা গুন্ডা দুটোর দিকে। রাগে মাথার রগগুলো দপদপ করে উঠল ওর। কত বড় সাহস! ওর বউ পাখিকে ছোঁয়ার স্পর্ধা করেছে ওরা। আরাফের অগ্নিদৃষ্টি দেখে পিলে চমকে উঠল গুন্ডাগুলোর। কিন্তু সতর্ক হওয়ার আগে আরাফের এক এক ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ল ওরা। ছাড়া পেয়ে তিতির দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আরাফকে। তিতিরের অশ্রু ভেজা মুখখানা জায়গা করে নিল আরাফের বুকে। আরাফ তিতিরের মাথায় হাত বুলিয়ে তাকালো হাসান খন্দকারের দিকে। বেচারার এতক্ষণে হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। আরাফ সেদিকে পাত্তা না দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আপনি কি বলুন তো শ্বশুরমশাই, কোথায় বাসে জামাইয়ের কাছে নাতি নাতির জন্য আবদার করবেন, তা না করে সোজা জামাইকাই উপরে পাঠিয়ে দিচ্ছিলেন। দুদিকে মাথা নাড়িয়ে জিভ কাটলো আরাফ। তারপর বাঁকা হেসে বলল, ভেরি ব্যাড ম্যানার্স শ্বশুরমশাই। হাসান খন্দকার পেছাতে লাগলেন। বাকি যে 10-12 জন গুন্ডা রয়েছে তারা আরাফের কাছে যে কোনো ব্যাপারই নয়, ভালোই বুঝতে পারছেন তিনি। তাই এখন পালানোই হলো বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু পেছন ফিরে পালাতে গিয়েও দেখলেন পুলিশ দাঁড়িয়ে আছে তার পিছনে। বিস্ময়ে তার চক্ষু কোটর থেকে বেরিয়ে পড়ার জোগাড়। ওরা যে এখানে আছে তা তো কাকপক্ষিতেও জানার কথা নয়। তাহলে পুলিশ আসলো কি করে এখানে? ভেরি ব্যাড। কি অবাক হচ্ছেন তো শ্বশুরমশাই? ভাবছেন চোরের উপর বাটপাইটা কে করলো, তাই তো? এক পা সামনে গিয়ে পকেটে হাত গুজে বলতে লাগলো আরাফ, আমি জানতাম
আমার এই কিউট শ্বশুরমশাইটা আমাকে মারার পরিকল্পনা করবে, তাই তো আগে ভাগে তার দেহরক্ষী সাজিয়ে তার কাছেই পাঠিয়ে দিলাম আমার বিশ্বস্ত লোককে। আজকে আমাদের ঘুরতে বের হওয়া আর সে কথা শ্বশুরমশাইকে আমারই লোক দিয়ে জানিয়ে দেওয়া সবটাই ছিল আমার প্ল্যানের একটা ছোট্ট অংশ। আরাফ কথাগুলো বলার ফাঁকে ডিবি পুলিশ খপ করে ধরে ফেলল হাসান খন্দকারের এক বাহু, যেন পালাতে না পারে। শ্বশুরমশাইয়ের আসল পিস্তলের বদলে নকল পিস্তল রাখার ব্যবস্থা করলাম, কিন্তু শ্বশুরমশাই কিনা সেটা ধরতেই পারলেন না। সেই নকল পিস্তল তুলেই যখন আমাকে ফাঁকা গুলি করলেন, তখন আমার ঠিক করা লোকও সিনেমার কায়দায় আমাকে গুলি করলো, আর আমার বুক থেকে বেরিয়ে এলো তাজা লাল রং। ভাগ্যিস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, নয়তো আপনার এই পৈচাসিক রূপটা আমার বউ পাখি কোনোদিন জানতেই পারতো না। শিট। মুখ দিয়ে চোখ শব্দ করে হাসান খন্দকার চোয়াল চেপে ধরল আরাফ। ব্যথায় কুকিয়ে উঠলেন তিনি। তারপর আরাফ তার দিকে কিছুটা ঝুঁকে হিসিয়ে বলল, নাও ইউর গেম ইজ ওভার হাসান খন্দকার। পুলিশের লোকজন হাসান চৌধুরী সহ বাকিদের টেনে নিয়ে ওঠালো পুলিশের গাড়িতে। শেষমেশ হাতে হ্যান্ডকাপ পরিহিত সাবেক এমপি হাসান খন্দকারের শেষ গন্তব্য হলো কয়েদখানায়। যাওয়ার আগে পুলিশ সুপার এসে আরাফকে ধন্যবাদ জানালো এত বড় একজন ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য। আরাফের বুদ্ধির জোরে প্রমাণ সমেত হাসান খন্দকারের মতো এত দাপুটে একজন ক্রিমিনালকে ধরা সম্ভব হয়েছে। তারপর আরাফ আর তিতিরকে ওদের বিয়ের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিলেন উনিও। পুলিশ সুপার যেতেই তিতিরকে কোলে তুলে নিল আরাফ। তিতিরও তড়িৎ জড়িয়ে ধরল আরাফের গলা। আরাফের কাঁধ ভিজিয়ে দিল তিতিরের উষ্ণ অশ্রুকণায়। ওর নাজুক শরীর মমির পুতুলের ন্যায় মিশে গেল আরাফের শক্তপোক্ত দেহটার সাথে। ভয় পেয়েছিলে? নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো আরাফ। খুব। আরাফের ঘাড়ে মাথা গুজে জবাব দিল তিতির। ভালোবাসো আমাকে বউ পাখি? আর কোনোদিন ছেড়ে যাবে না তো আমায়? আরাফের প্রশ্নে তিতির মাথা জাগালো। তারপর সম্মোহনী কণ্ঠে বলল, তোমাকে এতটা ভালোবাসি যে দুনিয়া এফোর ওফোর হয়ে গেলেও তোমাকে ছেড়ে থাকার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবো না। ব্যাস, আরাফকে আর পায়কে। তিতিরের পদ্মপাতার ন্যায় ঠোঁটজোড়া মুহূর্তে দখলে নিয়ে নিল নিজের। হাজার বছরের তৃষ্ণার্ত পথিকের ন্যায় পান করতে লাগলো তিতিরের ঠোঁটের অমৃত সুধা। তিতিরও সায় দিল তাতে। ক্ষণিক বাদে যখন দুজনেরই শ্বাস ফুরিয়ে এলো, তখন হাঁপাতে হাঁপাতে আরাফ বলল, বিয়ে তো আগে হয়েই গেছে, কাল তো শুধু অনুষ্ঠান। প্রথম বাসরটা সারার জন্য গাড়িটা মন্দ হয় না, কি বলো বউ পাখি?